স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যশিলায়, সাথে আছে আমি শামীম জাহেদি। স্বল্প আয়ের কৃষকদের জন্য শস্য সংরক্ষণে রাজশাহীতে নির্মিত হয়েছে ৩০০ টন ধারণ ক্ষমতার দেশের প্রথম প্রাকৃতিক হিমাগার। বিদ্যুতের ব্যবহার না থাকায় খুব কম খরচে এতে পচনশীল শস্য রাখতে পারবেন কৃষকরা। আজ আমাদের আলোচনার বিষয় প্রাকৃতিক হিমাগার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন টিআর গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ টিপু সুলতান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সাধারণ হিমাগারে কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে খরচ পড়ে অনেক বেশি, যা স্বল্প আয়ের কৃষকদের সাধ্যের বাইরে। তাই মৌসুমের সময় চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। কৃষকদের এই দুর্দশা দেখে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে একটি ব্যয় সাশ্রয়ী শস্য সংরক্ষণাগার তৈরি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মঞ্জুর হোসেন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ৩ তলা বিশিষ্ট এই হিমাগারের আয়তন ১৭০০ বর্গফুট। কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন ছাড়াই ব্যবহার হবে এই বিকল্প প্রাকৃতিক হিমাগার। ব্যয় সাশ্রয়ী হওয়ায় এখানে পচনশীল শস্য রেখে লাভবান হবে বলে আশা করছেন এখানকার স্বল্প আয়ের কৃষকরা। হিমাগারে আলু ও গাজর ৪ থেকে ৫ মাস, টমেটো ২ থেকে ৩ মাস, আম ১.৫ মাস, লিচু ১ মাস এবং পেঁয়াজ ও রসুন ৪ থেকে ৬ মাস সংরক্ষণ করা যাবে। কোল্ড স্টোরেজের ভাড়া অত্যন্ত বেশি। এক বস্তা আলু কোল্ড স্টোরেজে রাখতে আমাদের ৪০০-৪৫০ টাকার আমাদের ভাড়াটা ১০০ টাকার মধ্যে হয়ে যাবে। পরীক্ষামূলকভাবে এটি তৈরিতে ব্যয় হয়েছে ১৪ লাখ টাকা। পরে এর নির্মাণ ব্যয় কমে আসবে বলে মনে করেন হিমাগারের উদ্ভাবক। আমরা এটা জুলাই মাস পর্যন্ত এক্সপেরিমেন্ট করব এবং তারপরে আমরা বলতে পারবো অ্যাজ পার প্রোটোকল কোন ক্রপের জন্য কি হবে এবং কিভাবে এটা চালাতে হবে। সিএসআর বা এসএমই ঋণের মাধ্যমে এ ধরনের হিমাগার তৈরিতে সব ব্যাংকে এগিয়ে আসতে বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যে আছে ৩০০ টনের, এটা ১০০ টনের হতে পারে, এটা ৫০ টনের হতে পারে। একটা ব্যক্তিও এটা থেকে টাকা নিতে পারে, নিয়ে এসে নিজেরটা করলো আবার অন্যদেরও সাহায্য করলো। এরকম করে কিন্তু সারা দেশটাকে ছড়িয়ে দেওয়া যায়। পাইলট ভিত্তিতে নেওয়া এই প্রকল্প সফল হলে বেশি কৃষিপণ্য উৎপাদন হয় এমন এলাকায় পরে এ ধরনের হিমাগার স্থাপন করা যাবে। মুনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব টিপু সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে প্রাকৃতিক উপায়ে নির্মিত হয়েছে একটি হিমাগার, কোল্ড স্টোরেজ, যেটা বাংলাদেশে এই মুহূর্তে কৃষকদের উৎপাদিত পণ্যের সংরক্ষণের জন্য একমাত্র সলিউশন। কিন্তু পাশাপাশি যখন এই প্রাকৃতিক হিমাগার বিষয় কনসেপ্টটা এখন সামনে এসেছে, আপনার কি মনে হয় এতে ট্র্যাডিশনাল যে আমরা এখন যেসব হিমাগারের কথা পাশাপাশি এই জাতীয় হিমাগার কি জনপ্রিয় হতে পারে বলে কি আপনার কি মনে হয়? সম্ভাবনা কেমন আছে এগুলো? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে যে টোটাল প্রোডাকশন হয় কাঁচামালের, যেটা আমাদেরকে সংরক্ষণ করতে হয়, সেই সংরক্ষণ করার প্রয়োজনীয় তুলনায় আমাদের হিমাগার বাংলাদেশে অনেক কম আছে। এই যে হিমাগার যেগুলো কারেন্ট চালিত হিমাগার আছে, এর পাশাপাশি যদি আপনার বিকল্প হিমাগার যেভাবে তৈরি হয়েছে ৩০০ টন, এরকম যদি ছোটোখাটো, আমাদের মাননীয় গভর্নর মহোদয় বলেছেন শুধু ৩০০ টন না, ১০০ টনও কেউ করতে পারবে, ৫০ টনও করতে পারবে। রাইট। তাহলে কি হবে, বাংলাদেশের যেভাবে আমাদের উৎপাদন বাড়তেছে, এটা অল্প খরচে যদি সংরক্ষণ করা সম্ভব হয় তাহলে দেশেরও উপকার হবে, যে রাখবে তারও উপকার হবে। এখন ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা যে হিমাগারগুলো পরিচালনা করতেছি, এখানে ৪০০ টাকা, এক কৃষক ভাই বলে গেলেন যে ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা তাদেরকে পার ব্যাগ এক সিজনের জন্য ভাড়া দিতে হয়। রাইট। তাদের জন্য কস্ট বেশি পড়ে। এটাও যেমন সত্য, অপরদিকে আমরা যারা এন্টারপ্রেনার, আমরা যারা হিমাগার ব্যবসায়ী, আমরা কিন্তু ৪০০ টাকা নিয়েও পোষাতে পারতেছি না। যেমন ব্যাংক রেট অফ ইন্টারেস্ট হাই, একটা প্রজেক্ট করতে গেলে মিনিমাম ৩০ থেকে ৪০ কোটি টাকা এই একটা হিমাগারের প্রয়োজন। সেকেন্ডলি, যে বিদ্যুতের যে রেট, বিদ্যুতের যে দাম, তাতে আমরা বা আমাদের শ্রমিক কর্মচারী দেওয়ার পরেও আমরা সঠিকভাবে এটা করতে পারছি না। তো যদি কারেন্ট ছাড়া এটাকে করা যায়, যেমন আজকে ৩০০ টন দিয়ে শুরু করেছে, এটা যদি আস্তে আস্তে এগোনো যায় তো অবশ্যই এটা দেশের জন্য এবং আমাদের অর্থনীতিতে আরো বেগবান করবে বলে আমি মনে করি।
আমাদের প্রতিবেদনে যেখানে বলা হচ্ছে যে হিমাগারে আলু এবং গাজর 4 থেকে 5 মাস, টমেটো 2 থেকে 3 মাস, লিচু 15 দিন থেকে 1 মাস এবং পেঁয়াজ এবং রসুন 4 থেকে 6 মাস সংরক্ষণ করা যাবে। এক্ষেত্রে কি আপনার মনে হয় যে কমার্শিয়ালি এটা হয়তো ভায়াবল হবে কিনা আপনার? হ্যাঁ, এগুলো তো সাধারণত আমরা যখন কোল্ড স্টোরেজে এই মালামালগুলো রাখি, আলু সাধারণত এটা আপনার বাংলা মাসে পৌষ মাস, জি। পৌষ মাঘ মাস বা ইংরেজি মাসে ফেব্রুয়ারি মাস থেকে এটা সংরক্ষণ হয়। ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চের সংরক্ষণ শুরু হয়। আলুটা মেসিভ আকারে থাকে জন্য আমি আলুর কথাটা আগে প্রথমে বলছি যে মার্চে শুরু হয়ে গেল আমাদের এটা স্টোরজাত, এবং অগাস্ট সেপ্টেম্বর থেকে এটা শুরু হয় বিক্রি। আচ্ছা। তাতে দেখা যায় 6 মাস ইজ এ গুড এনাফ টাইম ফর গ্রোয়ার্স, এবং তারা এটাকে এই মার্চে যে প্রোডাকশনটা হয়ে বাংলাদেশে আলুর কেজি 3 টাকায় চলে আসে, আবার দেখা যাচ্ছে যে এটা সংরক্ষণের অভাবে 3 টাকায় চলে আসলো, আবার পরবর্তীতে এটা 20 টাকায় যায় হিট করতেছে। আচ্ছা। তো যদি আপনার কৃষকদের প্রত্যেকের যেরকম 50 টন 100 টন তারা যদি নিজস্ব প্রোডাকশনটা নিজেদের কাছে রাখতে পারে, সাশ্রয়ী মূল্যে 100 টাকা কস্ট অ্যাড হয়, 80 কেজি বা 84 কেজি আলুতে যদি 100 টাকা এখানে বলা হয়েছে যে কস্টিংটা দিয়েছে, তারা পার ব্যাগে 100 টাকার মতো কস্টিং আসবে। তাহলে কোথায় 400 টাকা, কোথায় 100 টাকা, 1/3 আপনার কস্টিং কমে যাবে। তাহলে জনগণও এটাকে সহজ দামে ফিউচারে যে এটাকে 6 মাস পরে যে খাইতে পারবে, এনজয় করতে পারবে এটা। সেকেন্ডলি অন্যান্য ফসল যেমন আমাদের দেশে পেঁয়াজ, গাজর, টমেটো যে সময়টা ওঠে, একটা প্রান্তিক সময়ে এসে এটা খুব মিনিমাম রেটে চলে আসে। আপনি আজকে দেখেন প্রতিটা মার্কেটে শীতকালীন সবজির দাম অনেক কমেছে। কপি 3 থেকে 4 টাকা কেজি মফস্বলে বিক্রি হচ্ছে প্রাথমিক বাজারে। তারপরে মূলা দেখেন 2 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমরা যদি এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করে সঠিকভাবে মার্কেটিং করতে পারি, আমরা অর্থনৈতিক দিক থেকে লাভবান হব, এবং যারা উৎপাদক, যে আমাদের কৃষক, যে কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে, তারা যদি লাভবান হয় তাহলে আমরাও লাভবান হবে, এবং এটা আমাদের অর্থনীতিতে দারুণ প্রভাব আসবে বলে আমি মনে করি। একটা বিষয় যেটা থাকে যে আমাদের দেশের সংরক্ষণের যে অভাবের কথা বলছি আমরা, এখানে এখন যতগুলো কোল্ড স্টোরেজ রয়েছে বা হিমাগার রয়েছে সেগুলো সবগুলোই বিদ্যুৎ চালিত। সেখানেও কি আমাদের চাহিদা এবং ঘাটতির মধ্যে কতখানি ফারাকটা কতখানি? আমাদের বাংলাদেশে টোটাল উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাইট। আমাদের কৃষি কিন্তু অনেক এগিয়ে গেছে। আগে চিন্তা করেন, একটা জিনিস মনে করেন যে 1 বিঘা জমিতে ফসলে 40 থেকে 50 মণ আলু উৎপাদন হতো। এখন সেখানে উন্নত প্রযুক্তিতে 100 মণের উপরে উৎপাদন হচ্ছে। আচ্ছা। জমি যদি সমানও থেকে থাকে, প্রোডাকশনটা কিন্তু ডবল হয়ে গেছে। সাবসিকুয়েন্টলি সেইভাবে কিন্তু হিমাগার আমরা এখনো বৃদ্ধি করতে পারি নাই। আচ্ছা। প্রথম অবস্থাতেই হিমাগার শর্ট মানে সংরক্ষণের জন্য কম আছে, তারপরে প্রোডাকশনটা যে বাড়ছে এই হিসাবে এখনো হিমাগার হয় নাই। আমি মনে করি এখনো বাংলাদেশে 50% হিমাগারের চাহিদা রয়ে গেছে। এই চাহিদার কারণে যেটা বলা হয়ে থাকে যে চাহিদার কারণে যেহেতু সরবরাহ কম, বেশি পরিমাণের হিমাগার অভাব, এই কারণে কি হিমাগারের যে ভাড়া সেটা কি বেশি অনেকে বলছেন? হিমাগারের ভাড়াটা কিন্তু যেটা বলা হচ্ছে ওইটার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একটা প্রজেক্ট। আজ থেকে 10 বছর আগে যে ম্যাটেরিয়ালসের দাম ছিল, একটা কোল্ড স্টোরেজ 7 থেকে 8 কোটি টাকা হলে কমপ্লিট হয়ে যেত। এখন বর্তমানে ওই একটা কোল্ড স্টোরেজ করতে গেলে আপনার 40 থেকে 50 কোটি টাকা লাগবে। যদি আপনার 20,000 টনের একটা স্ট্যান্ডার্ড কোল্ড স্টোরেজ করেন, 40 থেকে 50 কোটি টাকা আপনার এখানে ইনভেস্ট হবে। তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রেট অফ ইন্টারেস্ট ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি। আচ্ছা। এখানে 16% 17% ব্যাংক অফ ইন্টারেস্ট দেওয়ার পরে যে তার যে আউটপুট প্লাস বিদ্যুৎ বিল, এখন যে বিদ্যুৎ বিল পার ইউনিট করা হয়েছে, এটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করলে দেখবেন, ক্যালকুলেশন করলে দেখবেন পৃথিবীর সব দেশে এই কৃষি হিমাগারে ভর্তুকি আছে, সাবসিডি আছে, বাট বাংলাদেশে কোনো সাবসিডি বিদ্যুতে প্রদান করা হয় নাই বা ডিজেলে প্রদান করা হয় না। এটা আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমরা সংরক্ষণের জন্য এখানে কিছু গভর্নমেন্টও আগে আসতে হবে, পাশাপাশি আমাদেরকেও আগে আসতে হবে। জনাব টিপু সুলতান, আমাদের ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটু বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।